আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা। জানিয়ে দেব সিরিয়ায় প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। অন্যদিকে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে বিজেপি নেতা। জানিয়ে দেব ইউনকে গ্রেফতার করা নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ। সর্বশেষ জানিয়ে দেব ফের সীমান্তে উত্তেজনা, আফগানিস্তান পাকিস্তান সৈন্যদের ব্যাপক সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ায় বাশার আল আসাদ সরকারকে হত্যার চেষ্টা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছেন গুপ্ত ঘাতকরা বাশারকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে। দ্য সান সংবাদটি প্রকাশ করে। এতে বলা হয়, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিভোর্সে চাচ্ছেন এবং এর গুজবের মধ্যে চমকে দেওয়ার একটি তথ্য সামনে আসে। রাশিয়া সাবেকের শীর্ষ গুপ্তচর পরিচালিত অনলাইন অ্যাকাউন্টে জেনারেল SVR দাবি করা হয়। তারা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় বাশার আল আসাদ গত রোববার অসুস্থ হয়ে পড়ছিলেন। 59 বছর বয়সী আসাদ মস্কো কর্তৃপক্ষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা চান। এরপর প্রায় সঙ্গে সঙ্গে ব্যাপক কাশতে থাকেন এবং এর সময় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সূত্রটি বলছে আসাদকে তার অ্যাপার্টমেন্ট চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তার অবস্থা স্থিতিশীল বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষায় তার দেহে বিষ প্রয়োগের উপস্থিতি পাওয়া গেছে, ফলে হত্যার চেষ্টা করা হয় বলে বিশ্বাস করায় এবং তার যথেষ্ট কারণ বিদ্যমান। 8 ডিসেম্বর থেকে আসাদ সরকার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বলয়ে রয়েছেন, তবুও তিনি গুপ্ত ঘাতকদের হত্যা চেষ্টার মধ্যে পড়লেন। বিষয়টি মস্কোর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। এমন সূত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্নও তুলেছে দ্য সান। সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীরে সিরিয়ার প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মাসে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদের উৎখাতের পর এটি সর্বশেষ হামলা। শুক্রবার 3রা জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। শাম FM রেডিওর স্টেশনের মতে আলেপ্পোর কাছাকাছি আল সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্র এবং একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আল সাফিরাহ এলাকায় একজন বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে AFPকে বলেছেন তারা প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে। 5টি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলায় মাটি কেঁপে ওঠে, দরজা এবং জানালা ভেঙে পড়ে। এটা এত বড় শক্তিশালী আঘাত ছিল তাতে রাতকে দিন মনে হচ্ছিল। IDF থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা ডিসেম্বরের শুরুতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক সম্পদের উপর শত শত হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শাম HTS নেতা আবু মোহাম্মদ আল জোলানি, যিনি বর্তমানে আহমেদ আল সারা নামে পরিচিত, এরই মধ্যে তিনি ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে বক্তব্য দিয়েছেন। গত মাসে আল সারা বলেছিলেন সিরিয়ার বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলের আর কোনো অজুহাত থাকতে পারে না। তার ভাষ্য, সিরিয়ার মাটিতে IDF-এর লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযৌক্তিক বৃদ্ধির হুমকি দিয়েছে। এদিকে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিল বিজেপি নেতা। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়েছেন এবং সেখানে পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ, তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন। পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশে একাধিকবার ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। এর আগে
আগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ভারতের আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ এবং বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ার দাবি তুলেছিলেন। এদিকে ইউনকে গ্রেফতার করা নিয়ে বিপাকে পড়ল দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করতে তার বাড়িতে সরাসরি প্রবেশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ইউনের সমর্থকদের এড়াতে পারলেও সীমানার ভেতরে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্যরা তাদের বাধা দেয়। ইউনকে গ্রেফতার চেষ্টা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয় কর্মকর্তা স্থানীয় সময় সকাল 7টার কিছুক্ষণ পরে ইউনের বাড়ির সামনে হাজির হন। অবশ্য গেটের সামনে একটি বাস রাস্তা আটকে দাঁড়িয়ে থাকার কর্মকর্তা উপস্থিত হয়ে বাড়িতে প্রবেশ করতে পারেনি। বাসভবনের ভেতরে প্রবেশ করার পর দলটি পিএসএস এর বাধার মুখে পড়ে এবং পিএসএস এর পাশাপাশি সেখানে সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দেশটির সংবাদ মাধ্যম ইউনহাপে প্রকাশিত এক প্রতিবেদনে পিএসএস এর প্রধানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ইউনের বাসভবন তল্লাশির অনুমতি কর্তৃপক্ষের নেই। অবশ্য ইউনের গ্রেফতার ঠেকাতে পিএসএস কোনো চেষ্টা করবে কিনা তাও স্পষ্টভাবে বোঝা যায়নি। এর আগে অবশ্য ইউনের বাড়ি ও কার্যালয়ে তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছিল তারা। রয়টার্সের এই প্রতিবেদনে তৈরি করা পর্যন্ত অচলাবস্থা বজায় ছিল। ঠিক এক মাস আগে 3 ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নড়বড়ে অবস্থায় আছেন ইউন। তার জারি করা সামরিক আইনের মেয়াদ কয়েক ঘন্টা হলেও ওই পদক্ষেপে দেশদ্রোহিতা প্রমাণিত হলে আইন অনুযায়ী তার সাজাও হতে পারে। তিনি গ্রেফতার হলে তা হবে কম ক্ষমতায় থাকা প্রথম কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে আটকানোর ঘটনা। ইউনের আইনজীবী এই গ্রেফতারি পরোয়ানাকে অবৈধ বলে দাবি করে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন, তবে তারা বিস্তারিত ব্যাখ্যা দেননি। এদিকে পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। পাকিস্তান আফগানিস্তান সৈন্যদের ব্যাপক সংঘর্ষ। আবারও সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী এবং আফগানিস্তানের তালিবান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সূত্রের বরাতে আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলিশের এবং জাজিয়া ময়দানে, যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত। পাকিস্তান ও আফগানিস্তান শাসক তালেবানদের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয় পক্ষ একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ে এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি। এছাড়া এতে কয়জন হতাহত হয়েছেন সে ব্যাপারেও কিছু জানা যায়নি। এর আগে গত 24 ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে 70 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানি হামলার দায় স্বীকার করে তারা জানিয়েছে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তবে আফগান তালেবান জানিয়েছে এই হামলায় নারী শিশু সহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে। এতে 19 পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি রয়েছে তাদের। এছাড়া ওই সময় আরও 3 বেসামরিক আফগান প্রাণ হারিয়েছেন।